বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। We are shifting from a revolution to a stable situation. So to bring stability, we need an elected government. ওভারঅল যে সর্বসাধারণ যে মানুষজন বা জনগণ তাদের কাছে যে চাওয়া পাওয়াটা সেটা আসলে হচ্ছে না আর কি। বরং আমার কাছে মনে হয় যে এই নতুন বাংলাদেশ আমরা যেটার কথা বলছি সেটার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। I do not think the youths are much attracted or fascinated by any of the parties' activities right now. The political parties have proposed many reforms and many ideas. We all appreciate that, but we want to see groundworks. If you want to gain vote from youth, you have to focus on job creation issues. We want a specification and clarification from our political leader. আমরা এমন একটা সরকার চাই যার মধ্যে দেশপ্রেম থাকবো, দেশের মানুষের প্রতি কাজ করার মানসিকতা থাকবো, দেশটা চাঁদাবাজ মুক্ত রাখবো, দেশের আইন শৃঙ্খলা শক্ত রাখবো, আর আইন সবার জন্য সমান রাখবো। ভোট কি এবার শুধু ব্যালট বক্সে পড়বে, নাকি ইতিহাসের মুখে চপেটাঘাত করবে? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, এটা কি মুক্তি, নাকি আরো বড় অনিশ্চয়তার দরজা? যে দল একদিন এক ব্যক্তি এক ভোটের কথা বলেছিল, তাদেরই কেন বাংলাদেশের মানুষ বাইরের দরজা দেখিয়ে দিল? ভারতের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে বক্তৃতা দেওয়া, এটা আশ্রয় নাকি হস্তক্ষেপ? এপারে হিন্দুত্বের চাপ যত বাড়ছে, কাঁটাতারের ওপারে ইসলামী বয়ান তত জোরালো হচ্ছে কেন? এই দুয়ের সম্পর্ক কি অনিবার্য নাকি কাকতালীয়? মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়া কি নিছক ক্রিকেটিং সিদ্ধান্ত, নাকি আরেকটা অপমানের বার্তা? তরুণদের প্রথম ভোট কি বদলাবে ক্ষমতা, নাকি শুধু মালিক বদলাবে রাষ্ট্রের? তার চেয়েও বড় প্রশ্ন, কতটা ভয়মুক্ত পরিবেশে বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে? আজ আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। Bangladesh will hold national polls on February 12, 2026. Its electoral commission announced on Thursday the country's first since a student-led uprising toppled former Prime Minister Sheikh Hasina last year. আমাদের প্রতিবেশীর দুয়ারে কড়া নাড়ছে ভোট। একই দিনে নির্বাচন হচ্ছে দুটি, একটি সাধারণ নির্বাচন, অন্যটি রেফারেন্ডাম, গণভোট। সংবিধান সংস্কারের উপর হ্যাঁ বা না এর ভোট গ্রহণ করা হবে। তাই সব মিলিয়ে এটা শুধু ভোটের কড়া নাড়া নয়, এটা ইতিহাসের দরজায় হাতুড়ির আঘাত। বাংলাদেশ আজ দাঁড়িয়ে রয়েছে একটা যুগ সন্ধিক্ষণে, যেখানে সামনে তাকালেই দেখা যাচ্ছে ভবিষ্যৎ, আর পেছনে তাকালেই রক্ত। বাতাসটা বারুদের, বাতাসটা অবিশ্বাসের। আমরা দাঁড়িয়ে রয়েছি 2026 সালের ঠিক দোরগোড়ায়। 55 বছর পার করে দিয়েছে এই বদ্বীপ, যে মানুষটির তর্জনীর ইশারায় একদিন 7 কোটি মানুষ মৃত্যুকে তুচ্ছ করে রাজপথে নেমেছিল, সেই শেখ মুজিবুর রহমান। আজকের ট্র্যাজেডিটা দেখুন, তার হাতে গড়া দল আওয়ামী লীগ আজ ইতিহাসের এক অদ্ভুত বিদ্রূপের মুখোমুখি দাঁড়িয়ে। স্বাধীনতার 55 বছর পর বাংলাদেশ এক জাতীয় নির্বাচনের মুখোমুখি হচ্ছে, যেখানে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নেই। তারা নিষিদ্ধ, তারা মাঠ ছাড়া, তারা পলাতক। এটাই কি হওয়ার কথা ছিল? যারা নিজেদের স্বাধীনতার একচ্ছত্র দাবিদার মনে করত, তারা কেন আজ জনতার কাঠগড়ায়? উত্তরটা স্রেফ এক লাইনের, মসনদে থাকার চিরস্থায়ী অভিলাষ। পাকিস্তানের হাত থেকে মুক্ত হওয়ার পর যে ভোটের অধিকারের কথা তারা বলে মানুষকে স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্নকে তারা নিজেরাই জবাই করেছে। আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। 1973 সাল, সদ্য স্বাধীন বাংলাদেশ। বিরোধী জাতীয় সমাজতান্ত্রিক দল, সংক্ষেপে জাসদ, তখন জনপ্রিয় হচ্ছে। আওয়ামী লীগ সেটা সহ্য করতে পারলো না। ব্যালট ছিনতাই, হেলিকপ্টারে করে ঢাকায় বাক্স আনা, ভোট চুরি, সেই যে মহোৎসব শুরু হয়েছিল তা শেষ হলো 2024-এর রাতের ভোটে এসে। 5ই আগস্টের সেই গণ অভ্যুত্থান কেবল একটা ক্ষমতা পরিবর্তন ছিল না, ওটা ছিল দীর্ঘ 5 দশকের সঞ্চিত ক্ষোভের অগ্ন্যুৎপাত। ইতিহাস ঠিক এমনই হয়, বড় নির্মম শিক্ষক। যারা মনে করেন আইনকে নিজেদের পকেটস্থ করে আর গণতন্ত্রের মুখোশ পরে আমৃত্যু সিংহাসন ধরে রাখা যায়, ইতিহাস তাদের জন্য অত্যন্ত করুণ পরিণতি জমিয়ে রাখে। ক্ষমতা আঁকড়ে থাকার মারণ নেশা শেষ পর্যন্ত তাদের ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করে। যারা গণতন্ত্রের নাম করে আইনের জাল দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছে, ইতিহাস সাক্ষী জনতার রোষানলেই তাদের করুণ পরিণতি হয়েছে। জার্মানিতে হিটলারের হয়েছে, ফিলিপিন্সে ফার্দিনান্দ মার্কোসের হয়েছে,
রোমানিয়ায় নিকোলাই চসেস্কুর হয়েছে, লিবিয়ায় মোয়াম্মার গাদ্দাফির হয়েছে, ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলেভির হয়েছে, মিশরে হোসনি মুবারকের হয়েছে, সার্বিয়ায় স্লোবোদান মিলোসেভিচের হয়েছে, বাংলাদেশের শেখ হাসিনারও তাই হয়েছে। মুজিবুর রহমান, যার নামে বাংলাদেশ জন্ম নিয়েছিল, স্বাধীনতার 55 বছর পরে সেই মুজিবের হাতে গড়া দল আওয়ামী লীগ এই নির্বাচনে অনুপস্থিত, নিষিদ্ধ, মাঠের বাইরে। এই এক লাইনের মধ্যেই লুকিয়ে রয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আসল গল্প। এটাই এই নির্বাচনের ওয়ান লাইনার, কিন্তু গল্পটা এর চেয়ে অনেক বড়। বাংলাদেশের গরিষ্ঠ মানুষ এতে খুশি। এই কথাটা শুনতে নিষ্ঠুর লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। কারণ এই মানুষগুলো ভুলে যায়নি। তারা জানে স্বাধীনতার পর ভোটাধিকার রক্ষা করার প্রতিশ্রুতি যারা দিয়েছিল, তারাই প্রথম সেই অধিকার ভেঙে দিয়েছিল। ভেঙেছিল ক্ষমতাকে চিরস্থায়ী করার নেশায়। বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন 1973, নতুন দেশ, দুর্বল প্রশাসন, অথচ ক্ষমতার লোভ তখনই নগ্ন। সেই নির্বাচনে মানুষ ভোট দিতে গিয়েছিল আশায়, আর ফিরেছিল আতঙ্ক নিয়ে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছিল, আওয়ামী লীগ সেটা মেনে নিতে পারেনি। জাসদ তখন আওয়ামী লীগের চোখে শত্রু, বুথ দখল, পেশি শক্তির আস্ফালন, ব্যালট ছিনতাই, বাক্স ভরে দেওয়া, ভোটারদের ভয় দেখানো। পশ্চিমবঙ্গ তো এই জিনিস দেখেছে 1987 সাল থেকে, কিন্তু বাংলাদেশ দেখেছে স্বাধীনতার পর প্রথম সাধারণ নির্বাচনেই কিছু এলাকায় ভোটের বাক্স হেলিকপ্টারে করে ঢাকায় উড়িয়ে আনা হয়েছিল ভোট গণনার অজুহাতে। এই গল্প কোনো কিংবদন্তি নয়, এটাই বাংলাদেশের ভোট ইতিহাসের জন্ম মুহূর্ত। যে আওয়ামী লীগ পাকিস্তান আমলে এক ব্যক্তি এক ভোট স্লোগানে রাজপথ কাঁপিয়েছিল, বেদনাদায়ক সত্যি হলো সেই দলই প্রথমবার বাংলাদেশের মানুষের ভোটের মর্যাদা কেড়ে নেয়। 1973 সালের নির্বাচনের আগে পরে 5 মাসে গুপ্ত হত্যা হয়েছিল 2035 জন। এই সংখ্যা কোনো ব্লগের নয়, গবেষণা প্রতিষ্ঠানের হিসাব। এই রক্তের উপর দিয়েই তৈরি হয়েছিল পরবর্তী রাজনীতি। সেখান থেকেই শুরু, যা আর কখনো থামেনি। এরপর 1991 পর্যন্ত এই দেশ ছিল অস্থির। সেনা শাসন, অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান। এই সময়ের 5টি নির্বাচনের মধ্যে গ্রহণযোগ্য ছিল মাত্র একটি। তারপর এলো 1996 থেকে 2024, আরো 7টি নির্বাচন। গ্রহণযোগ্য মাত্র 3টি নির্বাচন, বাকি সবই প্রশ্নবিদ্ধ। কখনো কম ভোট, কখনো রাতের ভোট, কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। 2014 সালের জাতীয় নির্বাচন তো প্রহসনের চূড়ান্ত ছিল। 153 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। তবু নির্বাচনের দিন নিহত হয়েছিল 21 জন। হতাহতের সংখ্যাটা ছিল 1000-এর বেশি। ভোট কি হয়েছিল? হ্যাঁ, শুধু কাগজে হয়েছিল। কিন্তু মানুষ কি ভোট দিয়েছিল? হ্যাঁ, দিয়েছিল, তবে কবরে। এরপর আসুন 2018 সাল, একাদশ নির্বাচন। ভোটের আগের রাতেই অজস্র বুথ দখল হয়ে গেল। ভোটের দিন লাশ পড়ল 19 জনের। এবারে আসুন বাংলাদেশের সর্বশেষ 2024-এর দ্বাদশ জাতীয় নির্বাচন। ভোটের দিন ঘোষণার পরেই 16 জন মানুষ নিহত হলেন। ভোটের হার নিয়ে প্রবল রহস্য। বিকেলে এক পরিসংখ্যান, রাতে আরেক, যেমনটা হয়েছিল আমাদের এখানে গত বছর হরিয়ানা আর মহারাষ্ট্র বিধানসভা ভোটে। বিকেল 5টায় কমিশন টার্ন আউটের যে পার্সেন্টেজ জানাচ্ছিল, রাত 11টার পর চূড়ান্ত টার্ন আউটের হিসেবে রাতারাতি সেটা প্রচুর বেড়ে যাচ্ছিল। হরিয়ানায় প্রায় 6% ভোট বেড়েছিল, মহারাষ্ট্রে বেড়েছিল 8%, যা 40 লক্ষ ভোটের সমান। অসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এই তথ্যের অমিল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। কত ভোট পড়লো তা নিয়ে কমিশনের বয়ানকে কেন্দ্র করে এমন অবিশ্বাসের দেওয়াল কিন্তু 4 থেকে 5 বছর আগেও ভারতে তৈরি হয়নি। কিন্তু বাংলাদেশে এই জিনিস প্রথম থেকেই আমাদের থেকে অনেক বেশি খুল্লা। এই বেদনাদায়ক সত্যিটা স্বীকার করার দরকার যে বাংলাদেশের ইতিহাসে কোনো জাতীয় নির্বাচন সংঘাত ছাড়া হয়নি, হত্যা ছাড়া হয়নি, অগ্নিসংযোগ ছাড়া হয়নি। প্রতিটা নির্বাচন ছিল রক্তক্ষয়ী। এই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কি জানেন? 2014 থেকে 2024 এই 11 বছরে বাংলাদেশের মানুষ ভোটটাই দেয়নি। অনেকেই ভোট দিতে ভুলেই গেছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসন্ন নির্বাচন ব্যতিক্রম হবে এতটা আশা করারও সঙ্গত কোনো কারণ নেই। মোট 300টি আসন,
ময়দানে 50টির বেশি দল, 2000-এর বেশি প্রার্থী, ভোটার প্রায় 12,76,00,000, যার মধ্যে 1/3 4,32,00,000 তরুণ। এদের বয়স 18 থেকে 33। এই নবীন জীবনের অনেকের কাছে এবারই প্রথম ভোট। তারা মুক্তিযুদ্ধের গল্প বইয়ে পড়েছে, কিন্তু ভোটের গল্প জানে না। তারা জানতে চায় এই ভোটে তাদের জীবন কি বদলাবে। এই প্রশ্নটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এটা আবেগের প্রশ্ন নয়, এটা ভবিষ্যতের প্রশ্ন। এই তরুণদের জন্যই রাজনীতির ভাষা বদলাচ্ছে। ফেসবুক, ইউটিউব, টিকটক, রিল, রাজনীতি তাদের কাছে এখন মোবাইলের স্ক্রিনে বন্দী। এই তরুণদের বড় অংশ গত 3টি নির্বাচনে ভোট দেয়নি, আসলে ভোট দিতে পারেনি, ভোট দেওয়ার পদ্ধতি ভুলে গেছে। বিএনপিও সেটা বুঝেছে। 2011-তে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন স্লোগান তুলেছিলেন, বদলা নয় বদল চাই, অনেকটা বিএনপিও সেই টোনে বলছে, প্রতিশোধ নয়, আমরা সংস্কার আনবো। সদ্য নিহত বেগম খালেদার ছেলে তারেক রহমান দীর্ঘ বছর বিদেশে কাটিয়ে ভোটের মুখে দেশে ফিরে দায়িত্বশীল রাজনীতির কথা বলছেন মিছিল করে জনভোগান্তি নয়, কটূক্তির রাজনীতি নয়। বিএনপি স্লোগান, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তারা স্বপ্ন ফেরি করছে, 1 কোটি চাকরি, শিক্ষিত বেকারদের ভাতা। গ্রাউন্ড জিরো থেকে আমরা যে খবর পাচ্ছি তা হলো বিএনপির দীর্ঘদিনের নিপীড়নের ইতিহাসও তরুণদের একটা অংশকে আকৃষ্ট করছে। বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী দীর্ঘ 1.5 দশক চাপে থাকার পর তারা এই নির্বাচনকে পুনরুত্থানের সুযোগ হিসেবে দেখছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদেও তাদের প্রভাব দেখা যাচ্ছে। তারা মূলত ধর্মীয় আবেগের সঙ্গে কল্যাণমূলক রাজনীতির কথা বলছে, কিন্তু ভয় হলো তাদের নারী নীতি। জামায়াতের ভেতরেই যে দ্বন্দ্ব কাজ করছে তা হলো তাদের এক অংশ গণতন্ত্রের কথা বলছে, আরেক অংশ ভেঙে দাও গুড়িয়ে দাও রাজনীতিতে বিশ্বাসী। আর এই ফাঁকেই তাদের মধ্যে ঢুকছে আরো উগ্র শক্তি, আনসারুল্লাহ বাংলা, হরকাতুল জিহাদ, হিজবুত তাহরিরের মতন ধর্মান্ধ গোষ্ঠী। তাদের লক্ষ্য খুব স্পষ্ট, গণতন্ত্রের প্রতীক গুড়িয়ে দিয়ে ভয়ের দোকান খোলা। তারা বিশ্বাস করে সমাজে ভয় যতক্ষণ ছড়িয়ে রাখা যাবে মানুষ ততক্ষণ কোনো প্রশ্ন করবে না, সব নীরবে মেনে নেবে। 1.5 মাস আগেই বাংলাদেশের প্রথম সারির 2টি সংবাদপত্রের অফিসে হামলা হয়েছে। ছায়ানটের মতন সাংস্কৃতিক সংগঠনের দপ্তর ধ্বংস করেছে মৌলবাদীরা। এগুলো একটাও এলোমেলো হামলা নয়, সবই আসলে একটা পরিকল্পিত বার্তা ছড়িয়ে দেওয়ার কৌশল। দুর্বল সরকারের সুযোগ নিচ্ছে উগ্র মৌলবাদী শক্তি। গত 1 বছরে তাদের বারবারন্ত চোখে পড়ার মতন। এরা জানে কৌশলটা কোথায় আঘাত করতে হয়। ধর্মনিরপেক্ষতা, বাক স্বাধীনতা, গণতন্ত্র, এই 3টে প্রতীক গুড়িয়ে দিলে সমাজে ভয় ঢুকে পড়ে, আর ভয় ঢুকলে মানুষ চুপ করে যায়। ঠিক 3 দিন আগে শেরপুরের ঝিনাইগাতির মতন ফাঁকা এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষে নিহত হন এক জামায়াত নেতা, আহত হন অন্তত 50 জন। এই ছবিটাই ইঙ্গিত দিচ্ছে যে আগামী 12ই ফেব্রুয়ারি যে বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাংলাদেশে হবে তা অবাধ এবং শান্তিপূর্ণ কতদূর হবে যথেষ্ট সংশয় রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, নির্বাচন হবে ঈদের মতন উৎসব, কিন্তু উৎসবের জায়গায় এ তো আতঙ্ক। ঈদের বদলে সব যাত্রার গন্ধ। ভোট বাজারে বিদেশ থেকে হু হু করে টাকা আসছে, এই কথাটা অস্বীকার করার জায়গা নেই। ঢাকার রাস্তায় তরুণ সমাজের জটলায় গিয়ে কান পাতলে শোনা যাচ্ছে, এই ভোট শুধু ব্যালট নয়, এটা প্রতিশোধ নয়, এটা প্রত্যাশার ভোট। এই প্রজন্ম মুক্তিযুদ্ধ অস্বীকার করছে না, কিন্তু প্রশ্ন করছে আগামীতে আমাদের জীবনে কি বদলাবে। এই প্রশ্নটাই সবচেয়ে বিপজ্জনক। তারেক রহমান দেশে ফেরার পর বিএনপির আচরণও বদলে গেছে। কম মিছিল, কম হুমকি, বেশি দায়িত্বশীল ভাষা। অন্যদিকে জামায়াত ধর্মীয় আবেগ প্লাস কল্যাণমূলক রাজনীতি ইকুয়ালস টু তরুণদের টানার চেষ্টা। আর আছে নতুন খেলোয়াড়, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 2024-এ বাংলাদেশে যে জুলাই বিপ্লব বা ছাত্র জনতার আন্দোলন হয়েছিল তার নেপথ্য কারিগর ছিল এরাই, এনসিপি। যদিও সামনে দাঁড়িয়ে লড়াইটা লড়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। সেই আন্দোলনেরই পরিণতি হাসিনার উৎখাত। অন্যদিকে ফ্রান্স থেকে দেশে ফিরে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসা। জুলাই বিপ্লবে আন্দোলনে মূলত 3 মাথা ছিলেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহ। এবার এই 3 জনই এনসিপির হয়ে ভোটের ময়দানে।
নাহিদ লড়ছেন ঢাকার খিলগাঁও বা সবুজবাগ এলাকা থেকে, আসিফ লড়ছেন চট্টগ্রামের কোতোয়ালি বাকলিয়া কেন্দ্র থেকে, আর হাসনাত আব্দুল্লাহ লড়ছেন কুমিল্লার আদর্শ সদর কেন্দ্র থেকে। এনসিপির টার্গেট ভোটার জেনজি, তাদের প্রচার চলছে বেশি ডিজিটাল প্ল্যাটফর্মে, র‍্যাপ, রিল, টিকটক। আর এই মুহূর্তে এসে আরেকটা বয়ান বাংলাদেশের ভোটে ঘুরে ফিরে আসছে, সেই বয়ানের নাম ভারত। ভারতে যত হিন্দুত্বের প্রতাপ বাড়ছে, সংখ্যালঘু নিপীড়নের খবর যত প্রকাশ্যে আসছে, বাংলাদেশে ততই পাল্টা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। আওয়ামী লীগ আর ভারত একই বন্ধনীতে ঢুকে আছে। সেই কারণে দেশ থেকে উৎখাতের পর থেকে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছেন, অডিও ভাষণ দিচ্ছেন, বার্তা দিচ্ছেন। আশ্রয় এক জিনিস, কিন্তু রাজনৈতিক বক্তৃতা সম্পূর্ণ অন্য। দিল্লি তাকে আশ্রয় দিয়েছে মানবিক কারণে, তর্কের খাতিরে মেনে নেওয়া গেল। কিন্তু দিল্লির মাটি ব্যবহার করে হাসিনা যখন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সুর চড়ান, তখন পদ্মাপাড়ের মানুষ একে আগ্রাসন হিসেবে দেখছে। কারণ শেখ হাসিনা ভারতের মাটিতে বসে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর ছড়ি ঘোরাচ্ছেন। এই বয়ান ধর্মীয় হোক বা না হোক, পরিচয়ের প্রশ্নে গিয়ে দাঁড়াচ্ছে। এই ফাঁকটাই ব্যবহার করতে চাইছে ইসলামী শক্তি, যাদের থেকে পরিত্রাণের আশায় 55 বছর আগে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন 30 লক্ষ স্বাধীনতা সংগ্রামী। আরও একটা অদ্ভুত ভারত বিরোধী বয়ান চলছে ভোটের ময়দানে, তার নাম ক্রিকেট। মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ হওয়া বাংলাদেশের মানুষ এটাকে দেখছে ক্রিকেট হিসেবে নয়, ভারতের আচরণ হিসেবে। ক্রিকেট এখানে খেলাধুলো নয়, সম্মানের প্রশ্ন। এই অপমান বোধটাই তা সে বাংলাদেশে হোক অথবা ভারত, রাজনীতির সবচেয়ে বিপজ্জনক জ্বালানি। কারণ এখানে যুক্তি কাজ করে না, করে অপমান বোধ। ভারত যদি ভাবে এই ক্ষোভ সাময়িক, এই আলোচনা ক্ষণস্থায়ী, তাহলে বড় ভুল হবে। কারণ বাংলাদেশে এখন এক নতুন প্রজন্ম বড় হচ্ছে, যাদের মুক্তিযুদ্ধের স্মৃতি বইয়ের পাতায়, কিন্তু ভারতের ভূমিকা তারা দেখছে ইউটিউব ক্লিপে। এই প্রজন্ম আবেগ দিয়ে রাজনীতি বোঝে না, তারা প্রশ্ন করে। আর সেই প্রশ্নের উত্তর যদি ভারত না দেয়, তাহলে সেই উত্তর দেবে অন্য কেউ। এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক। কারণ ইতিহাসে দেখা গেছে, যখন প্রতিবেশী রাষ্ট্র নীরব থাকে, তখন উগ্র শক্তি কথা বলে। বাংলাদেশ আজ ভারতের কাছে কোনো শত্রুতা চাইছে না, চাইছে সম্মান, সমান চোখে দেখা, সমান দূরত্ব। নইলে এই নির্বাচনের ফলাফল শুধু ঢাকার ক্ষমতার সমীকরণ বদলাবে না, দিল্লির কূটনীতির হিসেবেও বদলে দেবে। এবং সেটা হলে দায় শুধু বাংলাদেশের নয়, দায় যৌথ। বাংলাদেশ আজ দাঁড়িয়ে রয়েছে এক সংকট অথবা প্রত্যাশার মোড়ে। এখান থেকে একটি রাস্তা গণতন্ত্রে যায়, আরেক রাস্তা যায় অন্ধকারে। তাই 12ই ফেব্রুয়ারির নির্বাচন শুধু সরকার গঠনের নয়, একই দিনে সংবিধান সংস্কারের পক্ষে অথবা বিপক্ষে গণভোট ও নিছক ভোট নয়, বরং সবটা ঠিক করবে বাংলাদেশ কোন পথে হাঁটবে। সবশেষে জরুরি প্রশ্নগুলো আবারও তুলছি। প্রশ্ন 1, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন কি সত্যিই ভোটের অধিকার ফিরিয়ে দেবে, নাকি আরও একবার মানুষকে বোঝাবে যে ভোট কেবল একটা আনুষ্ঠানিকতা? প্রশ্ন 2, আওয়ামী লীগ ছাড়া কি গণতন্ত্রের নতুন সূচনা, নাকি পুরনো শূন্যতার নতুন নাম? প্রশ্ন 3, যেই দেশে মানুষ টানা 11 বছর ভোট দিতে পারেনি, সেই দেশ কি হঠাৎ করেই ভোটের সংস্কৃতি ফিরে পাবে? প্রশ্ন 4, তরুণদের প্রথম ভোট কি ভবিষ্যৎ বদলাবে, নাকি তারাও বুঝে যাবে ক্ষমতা বদলায় কিন্তু ব্যবস্থা নয়? প্রশ্ন 5, যেই শক্তিগুলো ভয় তৈরি করে, রাজনীতি করে, তারা কি এবার পরাজিত হবে, নাকি রাষ্ট্রের দুর্বলতায় আরো সাহসী হয়ে উঠবে? ধর্মনিরপেক্ষতা কি এবার ব্যালট বাক্সে বাজবে, নাকি মৌলবাদের চাপই আবারও কোণঠাসা হবে? আর সর্বশেষ 6 নম্বর প্রশ্ন, এই ভোটের পর বাংলাদেশ কি আগের মতোই থাকবে, নাকি একেবারে অন্য কোনো দেশ হয়ে আত্মপ্রকাশ করবে? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।